কিছু জানো হোয়াট ইজ মাদক দ্রব্য? জি ম্যাম। জি ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মাদকদ্রব্য সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে? কে কি জানো আমাকে একটু বলো, দেন আমি তোমাদের কাছে সাবস্টেন্স অ্যাবিউজটা পড়াবো। এরপরে যেটা পড়াবো হচ্ছে রিয়াকশন টু মানে ক্লায়েন্ট রিয়াকশন, এটা পড়াবো পরে। রিয়াকশন অফ পেশেন্ট এটা পড়াবো। এটার আন্ডার যে এগুলো শর্ট নোট থাকবে সেগুলো পড়াই দিব। তারপর পিয়াজেটের থিওরি, দেন আল্লাহ হাফেজ। মানে আল্লাহ হাফেজে তোমাদেরকে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সুন্দর করে সেই অ্যাসাইনমেন্ট গুলো করবা। ওকে ওকে ম্যাম। তুমি একজনই অ্যানসার করতেছো, বাকিরা কি ঘুমাচ্ছে? না ম্যাম, শুনতেছি। দুইজনের ইয়ে পাইলাম। আর কেউ আছো? জি ম্যাম আসছি। কে আছে? রুমা? জি ম্যাম। ওকে জি ম্যাম আমরাও আসছি। ওকে, তোমরাও আছো। আচ্ছা, আমি যাই তাহলে হচ্ছে তোমাদেরকে সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার দিতে। এখন তোমাদের জন্য আচ্ছা, মাদকদ্রব্য সম্পর্কে তোমাদের আইডিয়া কি? তোমরা আমার সাথে একটু শেয়ার করো, দেন আমি হচ্ছে এক্সপোজারটা দিব। ম্যাম এমন কিছু সাবস্টেন্স বা কেমিক্যাল সাবস্টেন্স যেগুলা আমরা নিলে আমাদের বডির উপরে, মাইন্ডের উপরে ইফেক্ট পড়ে একরকমের, এবং এটার একটা এডিকশন হয়, আবার পরে নিতে ইচ্ছা করে, এরকম কিছু। নিতে ইচ্ছা করে। আচ্ছা, তার মধ্যে তোমরা কয়েকটা কথা বলতেছো না? আর কেউ কি আসছো এটার সাথে অ্যাড করতে পারবে? একজন বলবা না, অনেকে অ্যাড করো। আমি জানি মাদকদ্রব্য সম্পর্কে মিনিমাম হলেও সেন্স মোটামুটি তোমাদের আছে। তো তোমরা যেটা জানো একটা সেটাই আমাকে বলো। এটা হচ্ছে এক ধরনের নেশা জাতীয় জিনিস। এক ধরনের নেশা জাতীয় জিনিস বা দ্রব্য। কি কি দিয়ে নেশা করা যায় বলো তো? ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা। হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা। আর তোমরা কি কি নাম জানো? মদ, গাঁজা। ম্যাম আর সিগারেট। সিগারেট। আর তামাক, জর্দা, এগুলো। আচ্ছা, চা কয়জনের পান করো বলো তো? চা এবং কফি? আমি। ম্যাম ম্যাম আমরা সবাই। কয়জন মোটামুটি বলা যায় যে মোটামুটি আমরা চা পান করি বা কফি পান করি, আর বাকিরা আমরা কফি বা চা কোনোটাই পান করি না? কয়জন বলতে পারবা? অলমোস্ট সবাই পান করা হয়। জি ম্যাম। কি আসো এরকম যে সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, রাতেরবেলা, অথবা হচ্ছে সকাল বিকালে চা পান করতে হবে, এরকম কেউ আছো? ম্যাম জি ম্যাম, আমি করি। মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি মানে তুমি কি জানো যে চা বা কফি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে ড্রাগ অথবা সাবস্টেন্স টাইপ মেডিসিন? কারো কি মনে আছে? জি ম্যাম। কেন মনে হয় বলো তো? ম্যাম যেমন ম্যাম কফিতে ক্যাফেইন থাকে। চায়ের মধ্যেও থাকে। থাকে? জি জি ম্যাম। চায়ের মধ্যেও থাকে। ওকে। চায়ের মধ্যে? আচ্ছা, চায়ের মধ্যেও ক্যাফেইন থাকে ম্যাম? মিনিমাম ক্যাফেইন থাকে। ঠিক আছে, আচ্ছা। মিনিমাম জি। থাকে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা কেন আসলে এইটার প্রতি অ্যাডিকটিভ হয়ে যাই? কেন? কারণ ম্যাম এটা আমাদের শরীরকে চাঙ্গা রাখে ম্যাম, খাওয়ার পরে আমাদের ফ্রেশ লাগে একটু। ম্যাম ওইটা হচ্ছে আমাদের মনে গেঁথে, ওইটা খেলে আমাদের ভালো লাগে বা ওরকম কিছু হচ্ছে যে আমরা ভাবি যে ওইটা খেলে আমাদের রিফ্রেশমেন্ট লাগে, ভালো লাগতেছে। বা মাথা পেন করলেও আমরা ভাবি যে হচ্ছে ওইটা খেলে আমাদের মাথা পেনটা চলে যাচ্ছে। তো এরকম হতে হতে ওইটার প্রতি এডিক্ট হয়ে যায়, যে অতিরিক্ত প্রয়োজন ছাড়াও আমরা দিন রাত খাওয়া শুরু করে দিই। ম্যাম আমার মনে হয় যে আমরা হচ্ছে যে যখন কফি নেই বা চা নেই, তখন যে ক্যাফেইনটা আমাদের বডিতে হয় প্রথমত, আর পরবর্তীতে
আবার আমাদের ব্রেইন ওই ক্যাফেইনটা চায়, এই জন্য আবার খাইতে ইচ্ছা করে। ম্যাম চা তো সত্যিই রিফ্রেশ করে। ব্রেনে কি জিনিস আছে যার জন্য হচ্ছে চা রিফ্রেশ করে? তার মানে চা কফি দুইটাই হচ্ছে মানে ক্যাফেইন আছে, একটাতে মিনিমাম আর একটাতে মোটামুটি ম্যাক্সিমাম বলা যায়। ওকে, জি ম্যাম। আচ্ছা এইবার আমরা আসি হচ্ছে অ্যাডিকশন কি। হোয়াট ইজ অ্যাডিকশন? ওই যে আবার নিতে ইচ্ছা করে, আবার নিতে ইচ্ছা করে, এটাই অ্যাডিকশন। মানে কোনো জিনিসের প্রতি ম্যাম অভ্যস্ত হয়ে যাওয়া। অভ্যস্ত হয়ে যাওয়া, রাইট। এটা একটা হচ্ছে মস্তিষ্কের রোগ। এটা আমরা কখনোই, এটা একটু জেনে নাও, মানে আমাদের অ্যাডিকশন সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। অ্যাডিকশন একটা মস্তিষ্কের রোগ, ঠিক আছে, একটা ব্রেইন ডিজিজ, একটা ব্রেইন ডিজিজ। এটা যদি কারো হয়, আচ্ছা ছোট ছোট কিছু ইনফরমেশন দিব, সেই ইনফরমেশনগুলো তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। যদি কারো মধ্যে অ্যাডিকশন হয়ে যায় বা কোনো দ্রব্যের প্রতি নির্ভরতা চলে আসে, ম্যাম আমি কথা শুনতে পাচ্ছি না, অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। সবারই কি তাই? এখন ম্যাম ঠিক এখন আছে। ঠিক আছে। এখন ঠিক আছে, তার মানে জি এটা ম্যাম। আমার প্রবলেম না। জি ম্যাম। ওকে, কথা হচ্ছে যে যদি এরকমটা কারোর মধ্যে হচ্ছে অ্যাডিকশনের মাত্রা তৈরি হয়ে যায় বা অ্যাডিকশন আসে, তাহলে এটা কখনো নির্মূল করা সম্ভব না। অ্যাজ লাইক ডায়াবেটিক্স, অ্যাজ লাইক থাইরয়েড। বুঝতে পারলাম? একবারে নির্মূল কখনোই হবে না ম্যাম। না, আস্তে আস্তে আসতেছি তোমাদেরকে ইয়ে করার জন্য। দাঁড়াও, কই গেল? আমাদের বিএসপি নেটওয়ার্ক কত ফাস্ট। আচ্ছা যাই হোক, তোমাদের আমি যে হ্যান্ডনোট তৈরি করছি সেখান থেকেই পড়াই। সেটা হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। এটা কখন ডিসঅর্ডারের মাত্রায় যায় সেটা আমাদের একটু জানা দরকার আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে দ্রব্য আসলে কোনগুলো, যেগুলো আমাদের ব্রেইনের স্ট্রাকচার পরিবর্তন করে, ব্রেইনে কিছু পরিবর্তন আনে, সেগুলো হচ্ছে দ্রব্য। তুমি নাপা ওষুধ খালি কি তোমার ব্রেইনের পরিবর্তন আনবে? বলো তো। না ম্যাম। না ম্যাম। রিবোট্রিল খাও, যদি রিবোট্রিল খাও, বুঝিনি ম্যাম। যদি রিবোট্রিল বা রিল্যাক্সিং টাইপের কোনো মেডিসিন নাও, ম্যাম কিছু জি ম্যাম। শুনতে পাই না। হ্যাঁ ম্যাম, তাহলে হবে না তাহলে হবে। কেন হবে? ম্যাম। ওই ঔষধটা অমনি বানানো হয়েছে। ওইটা ওখানে বানানো হয় না, এটা হচ্ছে সাইকো অ্যাক্টিভ ড্রাগ। সাইকো অ্যাক্টিভ ড্রাগ, দ্যাটস ওয়াই এটা খেলে তো মানে এটা যদি তুমি নন প্রেসক্রাইবড হিসেবে তুমি তোমার মতো করে খাও, দেন এটা তোমার মধ্যে অ্যাডিকশন তৈরি করতে পারে। অ্যাডিকশন হচ্ছে একটা মস্তিষ্কের রোগ। এটা যদি আমরা অনেক সময় বলে থাকি যে এটা হচ্ছে চরিত্রের মানে চরিত্রহীনতা বা অবক্ষয় বা আচরণিক অবক্ষয়, এই ধরনের যদি বলে থাকি, তাহলে এটা এটা আসলে ভুল একটা বিষয়, ঠিক আছে? এটা কখনো বলা যাবে না, বলা যাবে কি এটা হচ্ছে একটা রোগ। তবে এটা কি ধরনের রোগ? এটা হচ্ছে কখনো নির্মূল করা যায় না, তবে এটা নিয়ন্ত্রণ করা যায়। কি করা যায়? এটা নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা যায়। ম্যাম As যারা like ঘুমের diabetes, ওষুধ খায়, ঘুমের ওষুধটা যদি তুমি ডক্টর যেরকম তোমাকে প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী খাও, সেক্ষেত্রে তোমার এটা ব্যালেন্সড থাকবে। আর যদি তোমার এই ড্রাগটাই প্রেসক্রিপশন করেছে তুমি ততদিন খেলা, কিন্তু প্রেসক্রিপশনে যতদিন দেওয়া আছে তার চেয়ে বেশি পরিমাণে তুমি নিচ্ছ, 2টা 3টা, তোমাকে দেওয়া আছে 1 সপ্তাহের ডোজ, তুমি নিতেছো 3 সপ্তাহ যাবত বা 3 মাস যাবত, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার এই দ্রব্যটার উপর অভ্যস্ততা তৈরি হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, অ্যাডিকশন মিন্স কিন্তু একটা বিষয়ের উপর অভ্যস্ততা তৈরি করা, ঠিক আছে? আমরা জি ম্যাম। নিয়মিত যখন এটা হচ্ছে আমার অভ্যাসে পরিণত করে ফেলতেছি, তখন এটা আমাকে অ্যাডিকশনের দিকে টার্ন করতেছে। তুমি যখন হচ্ছে প্রেসক্রাইব ড্রাগটাকে নন প্রেসক্রাইব হিসেবে ইউজ করবা,
এবং তুমি এটার উপর অভ্যস্ত হয়ে যাবা, তখন এটা হচ্ছে কিসের রূপ নিবে? অ্যাডিকশনের রূপ নিবে। Addiction. এবং যখন তোমার ডিপেন্ডেন্সিটা এত মাত্রায় বেড়ে যাবে যে তুমি এইটা ছাড়া অন্য কিছুর মানে উপর বা অন্য কিছু কাজ করতে পারতেছ না, এটা নিয়ে তারপর তোমাকে অন্য কাজ করতে হচ্ছে, তার মানে হচ্ছে তখন তোমার এটা ডিসঅর্ডারের পর্যায়ে চলে যায়। ঠিক আছে? জি ম্যাম। ডিসঅর্ডার কিন্তু প্রথম থেকেই হয় না। যেমন অনেকেই দেখা গেছে যে স্টুডেন্ট লাইফে বা 6-7 থাকতে এক্সপেরিয়েন্স হয় কিসের? স্মোকিং এর। ফার্স্ট এক্সপেরিয়েন্সটা কি ফ্রেন্ডসদের সাথে হচ্ছে টেস্ট করা। আবার অনেক সময় দেখা গেছে অনেকের ফ্যামিলিতে যদি কেউ স্মোকার থেকে থাকে এবং তিনি যদি বাসায় স্মোক করে থাকেন, বাসায় যে বাচ্চারা আছে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে, কারণ সে এই আচরণটা, স্মোকিং এর এই অ্যাক্টিভিটিসটা তারা হচ্ছে দেখে, এবং তাদের মধ্যে দেখা গেছে যে এই অন্য খাবারের জন্য তাকে যতটা দৌড়াদৌড়ি করা হয়, এটা কখনো তাদেরকে দেখানো হয় না, বা তাদের কাছ থেকে লুকিয়ে করার চেষ্টা অথবা তাদের সামনেই করা হলেও তাদেরকে এটা থেকে দূরে রাখা হয়। না, এর প্রতি আকর্ষণটা সবার অনেক বেশি থাকে, তাই না? তখন দেখা গেছে যে এই বাচ্চাদের এই স্মোকিং এর উপর একটা টেন্ডেন্সি চলে আসে। তখন ওরা কি করে, এটাতে এক্সপেরিয়েন্সড হয়, বা তারাও মাঝামাঝি লুকিয়ে এই ধূমপান করার চেষ্টা করে। বুঝাতে পারলাম বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, কে জানি এটা টেক্সট করছে। তমাল আবার কি টেক্সট করলো এটা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা জানলাম কি অ্যাডিকশন কি, আর হচ্ছে দ্রব্যটা কি। দ্রব্যটা হচ্ছে বা মাদক দ্রব্য হচ্ছে যেটা হচ্ছে আমার আচরণ। 4টা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, কি করে, কিসের উপরে কাজ করে। যেই প্রোডাক্টটা আমি নিব সেটা যদি আমার মেজাজ, আচরণ এবং সেন্সেশন, ঠিক আছে, এই 4টা বিষয়ের উপর কাজ করে। মেজাজ, আচরণ, সংবেদন, প্রত্যক্ষণ, এই 4টা বিষয়ের উপর যখন কাজ করে তখন হচ্ছে আমার কি হয়, এটাকে বলা হয় সাইকোঅ্যাক্টিভ ড্রাগ। মানে আমার ইয়ে নষ্ট করতেছে, মুড অফ করে দিচ্ছে। বা তোমাকে জেনারেলি যে ব্যক্তিটা একটা স্বাভাবিক কথা বলে, তোমাকে হয়তো তোমার মা বললো যে তোমার যাও হচ্ছে আমাকে একটু মরিচ এনে দাও, ঠিক আছে, বা বললো যে বাজার থেকে এটা নিয়ে আসো। জেনারেলি তুমি যদি একজন পার্সন হয়ে থাকো, তুমি চেষ্টা করবা যদি হাতে কোনো কাজ থাকে বলবো আমি এটা শেষ করে আসি, অথবা তুমি কোনো এক্সকিউজ না করে হয়তো নিয়ে আসতেছো, রাইট? কিন্তু যে ব্যক্তিটা হচ্ছে অ্যাডিক্টেড থাকে, বা যে ব্যক্তিটা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থেকে থাকে, সেই ব্যক্তিটার মধ্যে দেখা যায় আমাকে এটা বললো কেন, ঠিক আছে, বলার সাথে সাথে রেগে মেগে হ্যাঁ আমাকে বলতে পারে নাকি, তার মেজাজটা খারাপ হলো, তার মেমোরিটা কি অবস্থা হচ্ছে, তার মেমোরিটাও খারাপ হচ্ছে, তার আচরণটা খুব খারাপ হচ্ছে, এবং তার যে সেন্সেশনটা দেখা যায় যে সংবেদন এটা করতেছে সেটাও খুব নেগেটিভ ভাবে করতেছে, তার মানে তার রিয়াকশনটাও নেগেটিভ হচ্ছে। এই জিনিসগুলো যখন তার কাজ করে, এইগুলোকে বলা হয় মনোক্রিয় দ্রব্য, বা মনের উপর যে ক্রিয়া করে। এই 4টা বিষয়ের উপর যে দ্রব্যগুলো কাজ করে, সেই দ্রব্যগুলোকে বলা হয় সাইকোঅ্যাক্টিভ ড্রাগ। ওকে, তুমি কি বিষয়টা বুঝতে পারতেছো? জি ম্যাম। মন, মেজাজ, আচরণ, মেমোরি, ঠিক আছে, মানে সংবেদন, প্রত্যক্ষণ, এগুলোর উপর যে দ্রব্যগুলো কাজ করে সেগুলো হচ্ছে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, বা এগুলোকে সাবস্টেন্স বলা হয়। এখন আসি হচ্ছে অ্যালকোহলের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কত ধরনের হয়ে থাকে, কত ধরনের হয়ে থাকে। তোমরা অনেকগুলো নাম বলছো, কিন্তু আমি বলবো 5 ধরনের হয়ে থাকে। 5 ধরনের মধ্যে একটা থাকবে হচ্ছে উত্তেজক, একটা হচ্ছে নিস্তেজক, একটা হচ্ছে ব্যথানাশক, আর একটা হচ্ছে বিভ্রমক, এবং মানে 5th ওয়ান হচ্ছে আদার্স। বুঝতে পারছো? তোমরা কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। প্রথম হচ্ছে তোমার হচ্ছে উত্তেজক। স্টিমুলেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে ডিপ্রেসেন্ট, যেটা স্টিমুলেন্ট সেটা হচ্ছে উত্তেজক, ডিপ্রেসেন্ট মানে নিস্তেজক, তারপর হচ্ছে অপিওইডস মানে হচ্ছে ব্যথানাশক, তারপর হ্যালোসিনোজেন মানে বিভ্রমক। তোমাদেরকে আমি পুরোটাই বাংলা আমি হচ্ছে ইয়া করে দিব,
ছবি তুলেই পাঠাবো, আর একটা হচ্ছে এটাকে কি বলা হয়, আদার্স গ্রুপ আরেকটা আছে, ঠিক আছে। এখন আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে যে কোন কোন প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে অপিয়েটস বলি। অপিয়েটস মানে ব্যথানাশক। ব্যথানাশক বললেই তোমরা কি কিসের কথা বুঝতে পারো বলো তো? হেরোইনের একটা নাম ব্যথানাশক বলছো ওষুধ তোমরা, যেটা প্যাথিরিন। প্যাথিডিন। হ্যাঁ, প্যাথিডিনটাকে বলা হয় হচ্ছে ডিমেরোল। ডিমেরোল এই জন্য বলা হয়, প্যাথিডিন হচ্ছে একটা প্রোডাক্ট আর ডিমেরোল হচ্ছে 3টা প্রোডাক্টকে ক্লাসিক করা হয়, ঠিক আছে। ক্লাসিক মিন্স হচ্ছে অনেকগুলো প্রোডাক্টকে এক্সট্রাক্ট করে যেটাকে তৈরি করা হয় সেটা হচ্ছে ক্লাসিক ড্রাগস। ক্লাসিক তৈরি করে তারপর ইনজেক্টেবল হিসেবে, মানে ইনজেক্টেবল ড্রাগ হিসেবে তৈরি করে তাকে ইনজেক্ট করা হয়, দ্যাট ইজ ডিমেরোল। আচ্ছা, এটা হচ্ছে অপিয়েটস। হেরোইন যেটা সেটাও কিন্তু অপিয়েটস, ঠিক আছে। আর আমরা আরেকটা সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে ক্যাফেইন। ক্যাফেইন হচ্ছে স্টিমুল্যান্ট। ক্যাফেইন নেয়ার পরে যে কোনো ব্যক্তি, ক্যাফেইন এবং নিকোটিন এগুলো হচ্ছে স্টিমুল্যান্ট। বুঝতে পারলাম? জি ম্যাম। স্টিমুল্যান্ট কেন? নেয়ার পরে একটু চাঙ্গা লাগে, ভালো লাগে। অ্যাম্ফিটামিন বা ম্যাথামফিটামিন, এটা হচ্ছে ইয়াবা, তোমরা যেটাকে ইয়াবা নামে জানো সেটা হচ্ছে অ্যাম্ফিটামিন বা ম্যাথামফিটামিন। ওকে, তারপর হচ্ছে ম্যাথাডন। ম্যাথাডনও হচ্ছে একটু ইয়ে টাইপের স্টিমুলেন্ট। আর এগুলা কি হচ্ছে ম্যাম? ম্যাথাডন একটা মেডিসিন, এটা হচ্ছে লিকুইড ফর্ম। এটা বাংলাদেশে মাত্র 3টা জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে সিটিসি মানে সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আন্ডারে যে ক্লিনিকটা আছে ওখানে হচ্ছে ল্যাবরেটরিতে এটা খুব মানে সেফলি রাখা হয়। এটা অ্যাক্সেসিবল না, এটা ট্রিটমেন্টের জন্য ইউজ হয়, বাট এইটাও এক ধরনের ড্রাগ। কাটা দিয়ে কাটা তোলা বিষয় আছে না, এটাও ঠিক সেরকম একটা ড্রাগ, কাটা দিয়ে কাটা তোলা হয় এরকম টাইপের। আর হচ্ছে এই ড্রাগস গুলোর নাম তো আমাদেরকে কেন বলতেছি বলো? শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কেন বলতেছি জি ম্যাম। তোমাদেরকে? ম্যাম আমাদেরকে জানানোর জন্য, কনসার্ন করার জন্য। জানতে হবে, জানতে হবে, দ্যাটস ফাইন। জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে স্টিমুলেন্ট এবং ওপিয়েটস দুইটা শেষ করলাম। আরেকটা হচ্ছে কি আমাদের নিস্তেজক বা ডিপ্রেসেন্ট ড্রাগ। ফার্স্ট অফ অল হচ্ছে আফিম। আফিম কি তোমরা নাম শুনছো কখনো? জি ম্যাম। জি ম্যাম, নাম আফিম। শুনছি, বইয়ে পড়ছি ম্যাম। আচ্ছা, আফিম আর হচ্ছে অ্যালকোহল, এই দুইটাই কিন্তু ম্যাম আফিম ডিপ্রেসেন্ট দিয়ে ড্রাগ। তো মেডিসিনও বানায়। হ্যাঁ, আফিম দিয়ে মেডিসিনও বানায়। হ্যাঁ, কিন্তু হচ্ছে এটা ডিপ্রেসেন্ট। এখন তোমার জন্য মেডিসিন কিন্তু ক্যানাবিসটাও মেডিসিন, ডু ইউ নো দ্যাট? মরফিন, ইয়েস ঠিক ম্যাম। আছে, আফিন, মরফিন, ক্যানাবিস, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে মেডিসিন। বাট তখনই তোমার এটা অ্যাডিকশন তৈরি করবে যখন তুমি নন প্রেসক্রাইব হিসেবে এটাকে তোমার ইচ্ছা মতন ফর্মে ইউজ করবা। বুঝতে পারলাম বিষয়টা? জি ম্যাম। ওকে, জি ম্যাম। মানে হচ্ছে যে যেই ফর্মে আমাকে ইউজ করতে বলা হবে আমি যখন নিজের মতো করে ইউজ করব, নিজের মতো করে পরিমাণটা সেট করব, তখন এটা হচ্ছে কি হবে আমার জন্য নেগেটিভ হবে বা সেটা অ্যাডিকশন তৈরি করতে পারে। কিন্তু আমি যখন হচ্ছে এটাকে প্রেসক্রাইবড হিসেবে ইউজ করবো, অ্যাজ লাইক আমাকে ডক্টর সেটার জন্য এতটুকু পরিমাণ দিয়েছে, এতদিন দিয়েছে, এত বেলা দিয়েছে, তখন আমি এটা এইভাবে ইউজ করবো, দেন এটা কিন্তু তোমার জন্য ড্রাগ, নট সাবস্টেন্স। ওকে, ড্রাগ মিন্স হচ্ছে তোমার জন্য ঔষধ, বাট ঔষধ। সাবস্টেন্স না। ওকে, জি ম্যাম। আর যদি তখন হচ্ছে যে সাবস্টেন্স হচ্ছে তুমি তোমার মতো করে এটাকে ব্যবহার করলে সেটা হয়ে যাচ্ছে সাবস্টেন্স। ধরেন ওইটাকে ধরেন। ওকে, দেন হচ্ছে কোথায় জানা ছিলাম, ব্রেকডাউন আসলেই অমনোযোগী হয়ে যাই। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে হ্যালোসিনোজিনের কথা। হ্যালোসিনোজিন কোনগুলোকে বলা হয়? ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে হ্যালোসিনোজিনের মধ্যে মেসকালিন পিওট। হ্যালোসিনোজিন মানে হচ্ছে তোমার বিভ্রম বা তোমার মধ্যে হ্যালোসিনেশন তৈরি করতে পারে। তোমার কোনো এক্সিস্টেন্স নাই, বাট তুমি
কোনো একটা কিছু ফিল করতেছো, হ্যাঁ, উলটপালট এরকম কিছু তৈরি করতে পারে, এরকম ধরনের কোনো মেডিসিন যদি থেকে থাকে, তার মধ্যে একটা হচ্ছে মেসকালিন পিওট, একটা হচ্ছে মাশরুম। মেসকালিন পিওট হচ্ছে এক ধরনের ক্যাকটাস, বুঝে যেতে পারলাম? ক্যাকটাস জি ম্যাম, চিনো? কি জি একটা, ম্যাম। জি ম্যাম, কাটা কাটা কলা গাছ। কাটা কাটাওয়ালা গাছ। এটা কিন্তু সবগুলো গাছ না, একটা প্রজাতি আছে যেটার নাম হচ্ছে মেসকালিন পিওট। মেসকালিন পিওট হচ্ছে কোনো একটা ফর্মে এটাকে হচ্ছে ড্রাগ তৈরি করা হয়, এবং এটা হচ্ছে বিভ্রমক বা হ্যালুসিনোজিন টাইপের ড্রাগ। আচ্ছা, এরপর আসি হচ্ছে মাশরুম। মাশরুমটাও কিন্তু হচ্ছে সাবস্টেন্স হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? এখন জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে সাবস্টেন্স হতে পারে, এবং যারা ইউজ করে তারাই এটাকে সাবস্টেন্স হিসেবে ইউজ করে, ঠিক আছে? এবং এটার নিশ্চয়ই অন্য একটা প্রজাতি আছে, সবগুলো তার এরকমটা না, নির্ধারিত এটা বাংলাদেশে নাই, এটা চাষ বাংলাদেশে হয় না। এই মাশরুমটার চাষ বাংলাদেশে এখনো পর্যন্ত হচ্ছে না। সো এই জিনিসটা এখন বাংলাদেশে এখনো সেরকম ভাবে আসেনি। এই গেল হচ্ছে আমাদের হ্যালুসিনেশন ড্রাগ। এইবার আসি হচ্ছে আদার্স গ্রুপে কি কি আছে। তোমরা গাঁজার কথা বলছো, বেশ কয়জন, একজন দুইজন গাঁজার কথা বলছো। গাঁজা, তারপর হচ্ছে অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া দেয় না, এটাকে কি বলা হয়? ডিসঅ্যাসোসিয়েটিভ ড্রাগ বলা হয়, ঠিক আছে? এইটা, তারপর হচ্ছে নীরা, খাট, চরস, এগুলো এগুলো হচ্ছে অন্যান্য গ্রুপের। এখন আসে হচ্ছে যে যখন অন্যান্য কেন লেখা হয়েছে বা আদার্স গ্রুপ কেন লেখা হয়েছে, কারণ হচ্ছে এই ড্রাগগুলো এক একজনের বডিতে এক এক রকম ভাবে কাজ করবে। এক একজনের বডিতে গাঁজা এক এক রকম ভাবে কাজ করে, যেমন গাঁজা নিস্তেজক হিসেবে কাজ করতে পারে, বা ডিপ্রেসেন্ট, বা আবার কারো কারো শরীরে আবার হতে পারে হচ্ছে স্টিমুলেন্ট হিসেবে। এটা ইউজের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ওপিয়েটস হয়েও কাজ করতে পারে, অথবা মানে ওপিয়েটস হয়ে কাজ করতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম গাঁজাটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে হ্যালুসিনেজিন হিসেবে, ঠিক আছে? গাঁজা কোনো ব্যক্তি যদি 1 বছর টানা গাঁজা ইউজ করে তার মতো করে, তাহলে অবশ্যই এই ব্যক্তিটার মধ্যে হ্যালুসিনেশন হতে পারে। এটা 1 বছর না হয়ে 1 মাস ব্যবহারের কারণেও হতে পারে। তোমরা কি সিভিয়ারিটিটা বুঝতে পারতেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লাস্ট 10 মিনিটস, এতটুকুর মধ্যে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো। আমি আজকে এটা সম্পূর্ণটা শেষ করতে পারতেছি না, এটা শেষ করা অনেক দূরের ব্যাপার। এতটুকুর মধ্যে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আলোচনা করতেছি, কারণ লাস্ট 10 মিনিটস। ড্রাগ সম্পর্কে অনেকের অনেক আইডিয়া, মানে কোয়েশ্চেন থাকতে পারে, করো। যেমন এটা কেন আসলে নিয়ন্ত্রণযোগ্য বললেন, নিরাময়যোগ্য না কেন? তারপরে হচ্ছে ক্যাফেইন কিভাবে আমাদেরকে কি করতে পারে, মানে এই ধরনের, বা এটা মস্তিষ্কের রোগ কেন, এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, জিজ্ঞেস করো। স্টুডেন্টরা কি ভালো, ওদের কোনো কোয়েশ্চেন নেই, আমি যা বলি তাই জি ম্যাম। বলে। বলো। ম্যাম, এটাই তো কোশ্চেন ম্যাম, কেন মস্তিষ্কের রোগ? আচ্ছা, এটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন কোনো একটা সাবস্টেন্স নিচ্ছে, সেই ব্যক্তিটার এটা ডিরেক্টলি মানে ব্লাডে মিশে যাচ্ছে। তোমরা ব্রেন ফাংশন অবশ্যই পড়ছো, আমাদের ব্রেনটা কিসের তৈরি বলো তো? বলতে পারো আমাদের ব্রেনটা কিসের তৈরি? ফুল অফ ফ্যাট, রাইট? আইডিয়া জি আছে? ম্যাম। আমাদের ব্রেনটা হচ্ছে ফুল অফ ফ্যাট, এবং আমাদের ব্রেনে কি করতেছে, এই যে যে সারফেস যেটা আছে সেই টিস্যুটাকে বলা হয়, সারফেসে যে টিস্যুটা আছে সেই টিস্যুটাকে বলা হয় ব্যারিয়ার বা একটা পর্দা। এই টিস্যুটাকে নামকরণ করা হয়েছে পর্দা হিসাবে। আর
আর এই পর্দাটা হচ্ছে ব্লাড এবং ব্রেইনের মধ্যকার। আমাদের শরীরে যেই ধরনের যে কোনো কিছু যাক না কেন, যেটা হচ্ছে ব্লাডে মিশে যায় সেটা কানেক্ট করে হচ্ছে কিসের সাথে, আমাদের ব্রেইনের সাথে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র তৈলাক্ত পদার্থ মানে অবশ্যই ফ্যাট সলিবল প্রোডাক্টটি হচ্ছে আমাদের ব্রেনে ট্রান্সমিটেড হয়। ওয়াটার সলিবল কোনো কিছু কিন্তু আমাদের ব্রেনে যায় না। আমাদের ব্লাডের সাথে যেই ফ্যাটটা যাচ্ছে সেই ফ্যাটটা ব্রেনে যাচ্ছে এবং ব্রেনে এটাতে কি হচ্ছে, স্টিমুলেশন তৈরি করতেছে, বা এই চারটা ক্যাটাগরির একটা ক্যাটাগরি আমাদের ব্রেনে গিয়ে ব্রেনকে হচ্ছে চেঞ্জ করতেছে, ব্রেনের মানে গঠনটাকে পরিবর্তন করতেছে, যার কারণে দেখা গেছে আমাদের এক এক সময় আমরা এক এক ধরনের আচরণ করি। এই যে ব্রেনে যে চেঞ্জটা আসতেছে, সেই চেঞ্জ আমাদের হরমোনের চেঞ্জ আসতেছে, তারপর আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ আসতেছে, এইগুলো কি করতেছে, আমাদের পুরো ব্যক্তি জীবনটাকে পুরো পরিবর্তন করে দিচ্ছে, যার কারণে দেখা গেছে এটাকে বলা হয় যে ব্রেনের রোগ বা ব্রেন ডিসঅর্ডার। এটা এই জন্যই ব্রেন ডিসঅর্ডার হিসেবে নামকরণ করা হয়েছে। আর এটার মেইন কারণই হচ্ছে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাকে পরিবর্তন করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারলাম? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে একমাত্র মানে ফ্যাট সলিবল প্রোডাক্ট গুলো, যেগুলো ওয়াটার সলিবল হয়, যেমন তোমার নাপা ওষুধ খেলে কিন্তু এটা ব্রেনে ডিরেক্ট যাবে না, বা অন্যান্য কোনো কিছু যদি খাও, কিন্তু কাশির সিরাপ খাও বা কফের সিরাপ খাও, এগুলো খেলে তোমার হচ্ছে কি হচ্ছে, ফ্যাট সলিবল হয়ে আমাদের ব্রেনে ট্রান্সমিটেড হচ্ছে, তখন কি হচ্ছে আমাদের ব্রেনের স্ট্রাকচারে কিছু পরিবর্তন নিয়ে আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছি এটা কেন আসলে ব্রেন ডিজিজ বলা হয়। জি ম্যাম। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন? অনেক কাউন্সিলিং এর পরেও তো অনেকে নিতেই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রিল্যাপসিং একটা ডিজিজ। রিল্যাপসিং মিন্স হচ্ছে পুনরায় ঘটতে পারে। যেমন একজন ব্যক্তির জীবনে ধরো কোনো ধরনের কোনো কষ্ট নাই, ঠিক আছে, কোনো কিছু নাই, কোনো আঘাত নাই, কোনো কষ্ট নাই, কিন্তু সে ডিপেন্ডেন্ট অন সাবস্টেন্স অর ডিপেন্ডেন্ট অন এনি আদার নন প্রেসক্রাইব ড্রাগ। তখন দেখা যায় এই ব্যক্তিটা আসলে ডিপেন্ডেন্ট কাদের সাথে, কোন একটা গ্রুপের সাথে সে পরিচিত, গ্রুপের সাথে মিশতেছে। সে নিজে নিজেকে যতই মানে হচ্ছে ট্রিটমেন্ট করাক, যদি আবার সে ওই গ্রুপটার সাথেই পরিচিত হয় বা আবার ওই গ্রুপটার সাথে মিশে ওই পরিবেশটার সাথেই যায়, দেখা গেছে আমাদের মোটিভেশন কিন্তু কখনো এক জায়গায় ঠিক থাকে না। থাকে বলো? মোটিভেশন তো পড়ছো, নো এক ম্যাম। জায়গায় ঠিক থাকে? নো ম্যাম। মোটিভেশন এক জায়গায় ঠিক থাকে না। এবং একটা আমাদের এই যে আরেকটা কথা বলে যে বারবার ফিরে আসে, আমাদের বারবার একই কাজ করতে বাধ্য করে হচ্ছে আমাদের ব্রেনের একটা সিস্টেম আছে, লিম্বিক সিস্টেম। সে কি করে, বারবার একই কাজ করতে আমাদেরকে বাধ্য করে, এবং সে কি করে আমাদের লিম্বিক সিস্টেম। ব্রেইন যখন পড়বা তখন এটা আরো ভালো বুঝতে পারবা। লিম্বিক সিস্টেম নামে একটা অংশ আছে, সেটা হচ্ছে বারবার আমাদেরকে একই কাজ বারবার করতে বাধ্য করে। ঠিক আছে, তো এইটা কি করে যে তার যেহেতু হচ্ছে হয়তোবা কেউ একজন ব্যক্তি যদি হয়ে থাকে চাপাইনের, সে হচ্ছে ডবল মোড়া থেকে ড্রাগস মানে কালেক্ট করতো, দেখা গেছে সে ডবল মোড়া দিয়ে সে কোথায় যাচ্ছে, সাভার যাচ্ছে। এই যে সাইডটাতে রাস্তাটা সে পাস করলো, তার কিন্তু ইন্টেনশন হঠাৎ করে ওইদিকে চলেই যেতে পারে এবং সে নিজেকে কন্ট্রোল করতে নাও পারে। কারণ হচ্ছে কি, আমাদের মোটিভেশন এক জায়গায় সবসময় থাকে না যে আমি কখনোই ড্রাগস নিব না, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই সে হচ্ছে আবার এই গ্রুপের সাথে অ্যাড হয়ে গিয়ে আবার সে হচ্ছে এই প্রোডাক্ট নিতেই পারে। ঠিক আছে, এই জন্য বলা হয় এটা রিল্যাপসিং ডিজিজ বা রিল্যাপসিং ডিসঅর্ডার। যে কোনো সময় সে রিল্যাপস করতে পারে। ল্যাপস মিন্স হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পরে অকেশনালি সে হয়তো একবার নিয়ে ফেলছে, বা হঠাৎ করে সে একবার নিয়ে ফেলছে, তারপরে আবার সে অনুতপ্ত হলো যে আমি আর নিব না, একবার নেওয়ার পরে আর নিব না, এবং সে নিজেকে ধরে রাখছে, তার মানে দ্যাট ইজ ল্যাপস। আর রিল্যাপস হচ্ছে একবার নেয়ার পরে সে কন্টিনিউয়াস আবার আগের মতো করে নেওয়া শুরু করে দিছে, দ্যাট ইজ রিল্যাপস। ঠিক আছে, জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন আছে। বলো বলো বলো। ম্যাম কাউন্সিলিং এর পরে
সে মানে সে ব্যক্তিটা ব্রেক করছে, কোনো সাবস্টেন্স নেয়নি, তারপরে সে আবার অভিশাপটি একবার নিছে, এরপরে সে আবার হয়েছে, তারপর আবার যদি সে না নেয় তাহলে তার যে ওই একবার নেওয়াটা এটা কি তার ব্রেন বা বডির উপরে ইফেক্টিভ? সে যদি না নেয় তখন কিছু হবে না, হয়তোবা কিছুটা সময় খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিছুটা সময় খারাপ লাগতে পারে, কিন্তু তার জন্য কন্টিনিউয়াস প্রসেসে এই জিনিসটা থাকবে না। কিন্তু এই ব্যক্তিটা যদি আবার নেওয়া শুরু করে দেয়, মানে কন্টিনিউয়াস প্রসেসে সে আগে যেরকম 3 বেলা নিত, এখনো সে 3 বেলায় নিতে শুরু করে দিয়েছে, তার মানে সে আবার আগের পর্যায়ে চলে গেছে। তার এখন হচ্ছে কি হবে, তার তার ব্রেন কন্ডিশনিংটা আবার আগের মতন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই যে ড্রাগস গুলো, কোনো কোনো প্রোডাক্ট মানে যেমন গাঁজাটা সবচেয়ে বেশি সময় ধরে আমাদের রক্তে পাওয়া যায়, ইয়াবা 4 দিন পর্যন্ত তোমার ব্লাডে থাকতে পারে। আর ক্যানাবিসটা থাকবে, ক্যানাবিস মানে গাঁজাটা থাকবে হচ্ছে 28 দিন পর্যন্ত। এরপরে কিন্তু আর এটা তোমার শরীরে থাকবে না। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হচ্ছে তোমার ব্রেইনের ডেভেলপমেন্টটাকে তোমার নষ্ট করে দিচ্ছে, ব্রেনের স্ট্রাকচারটাকে এটা নষ্ট করে দিচ্ছে। দ্যাটস ওয়াই কি হবে, যে নষ্ট, এটা যখন শেষ হয়ে যাচ্ছে, মানে এটা যতই তোমার শেষ হয়ে যাচ্ছে, আমরা ট্রিটমেন্ট প্রসিডিউর হিসাবে বলে থাকি যে এটা কতদিন, মানে কতদিন ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে 3 মাস। কারণ কি 3 মাস একজন মানুষকে একটা অভ্যস্ত, একটা রুটিনে অভ্যস্ত করে ফেলা সম্ভব, কিন্তু 1 মাসের মধ্যে কখনো সম্ভব না, ঠিক আছে। আর তার মধ্যে শারীরিক তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে, কিন্তু তার হচ্ছে সাইকোলজিক্যালি তার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। জি ম্যাম, এই 28 দিন আর কোন 4 দিন কোয়েশ্চেন? এটা আসলে কিসের ইয়া টাইমটা? বুঝি নাই। ম্যাম আপনি বললেন না যে 28 দিন, তারপরে আর 4 দিন, এটা কিসের কারণে? এটা হচ্ছে ড্রাগসের মানে ধারণ ক্ষমতা, বা কোনো সময় ড্রাগস হচ্ছে ধরো ইয়াবা কেউ যদি এক্সট্রিম পর্যায়ে নেয়, যেমন হচ্ছে 43-44টা যদি নিচ্ছে। আমার একজন ক্লায়েন্ট নিয়েছিল, একেবারে একসাথে বসে 43টা ড্রাগস নিচ্ছে। এরপরে যেটা হচ্ছে, তার মুড হয়েছে ইউফোরিক। ইউফোরিক মানে হচ্ছে যে সে অতি উৎসাহিত হয়ে যায়, সব এত বেশি হাস্যোজ্জ্বল থাকে, সে যে তার শরীরের অঙ্গ কেটে ফেলতেছে সেদিকে তার কোনো নজর নাই, এবং সে ব্যথা ফিল করে না। তার মানে হচ্ছে ইয়াবাটা তার ব্রেনে অনেক বেশি মানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবং তাকে যখন হসপিটালাইজ করা হয় 1 সপ্তাহ পর্যন্ত তার হাতে, 2 হাতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। একটু অপেক্ষা করো, এত বড় ওমেন্স ডে, ওমেন্স ডে।
এই কোথায় যেন পড়াইতেছিলাম ভুলে গেছি, বলো। হ্যালো। ম্যাম ওই যে আপনার একটা ক্লায়েন্টকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, একজন ক্লায়েন্টকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল যেন হচ্ছে ইউরিনের সাথে খুব দ্রুত, মানে যত ইউরিন পাস হবে তত হচ্ছে এটা দ্রুত চলে যাবে। একটা জিনিস হচ্ছে সাবস্টেন্স যখন হচ্ছে তুমি মানে চেক করতে যাবা, অফকোর্স তোমাকে ইউরিন অ্যান্ড ব্লাড, হ্যাঁ, হয়তো ইউরিন অনেক সময় আমরা কি করি, সাজেস্ট করি না, আমরা সরাসরি ব্লাডটাকে সাজেস্ট করি, কারণ ব্লাডের সাথে সে কোনো কিছু মিলাইতে পারবে না মানে ক্লায়েন্ট। কিন্তু ইউরিনের সাথে তাকে যখন বলি যে ইউরিন দেওয়ার জন্য, তখন দেখা যাবে ইউরিনের সাথে পানি মিশিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আবার সাবস্টেন্সের মাত্রাটা কমে আসবে, অথবা অনেক সময় নাও আসতে পারে, বুঝছো? তো মানে তাকে হচ্ছে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল 1 সপ্তাহ সময় লাগছে, তারপরে ডপ টেস্ট করে আবার দেখা হয়েছে যে ডপ টেস্ট করে দেখা হয়েছে তার ইয়াবার মাত্রা শরীর থেকে কতটুকু কমছে। তার মানে বুঝতে পারো যে 1 সপ্তাহ তাকে কন্টিনিউয়াস হচ্ছে মানে ক্যানোলা এবং ক্যাথেটার দুইটা সব লাগানোর ছিল কন্টিনিউয়াস, যেন তার হচ্ছে ইয়াবার প্রভাবটা শরীর থেকে খুব দ্রুত চলে যায়, মানে অ্যাটলিস্ট মেডিসিনটা চলে যায়, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটা যদি ইয়াবা একটা গ্রহণ করতো, দেখা গেছে হয়তো বা মানে 4 দিন পরে তার শরীর থেকে ইয়াবার কেমিক্যালটা চলে যেত, কিন্তু যেহেতু হচ্ছে সে 43টা নিয়েছে, তার মানে হচ্ছে তার যেতে অনেক সময় লেগে গেছে। তার মানে এনার যে 4 দিয়ে আবার 43 গুণ করলে কিরকম হবে সেটা না, যত বেশি ইউরিন পাস হবে তত দ্রুত চলে যাবে। ওকে, জি এরপরে ম্যাম, আসি এটা কি ক্যানাবিসের ক্ষেত্রেও? আর হ্যাঁ, বুঝি নাই। ম্যাম এটা কি সব সাবস্টেন্সের ক্ষেত্রে, মানে যত বেশি ইউরিন পাস হবে তত বেশি তাড়াতাড়ি? যত দ্রুত ইউরিন পাস হবে বেশি, তত দ্রুত চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যাদের হচ্ছে সাবস্টেন্স ইউজের টেন্ডেন্সি আছে, তাদের মধ্যে কিছু কিছু দেখা যায়, যেমন হচ্ছে ধরা যায় যে সে আসলে সাবস্টেন্স ইউজ করে, দেখলে বুঝতে পারা যায়। যেমন হচ্ছে প্রচুর মিথ্যা কথা বলবে, তার আচরণের মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন আসবে, সে প্রচন্ড মিথ্যা কথা বলবে এবং টাকা মানে উপর নিড হয়ে যাবে বেশি, মানে প্রয়োজনটা অনেক বেশি ফিল করবে। টাকার প্রয়োজনটা অনেক ফিল করবে, তার কারণ হচ্ছে তাকে তো টাকা দিয়ে কালেক্ট করতে হবে, ঠিক আছে? এখন এরকমও আছে যে ইয়াবা অনেক কম দামেও পাওয়া যায়, কিন্তু সেগুলোর কোয়ালিটি তো আর সবাই সেম কোয়ালিটি খায় না। বাজারে সিগারেটও কিন্তু বা ধূমপান করার জন্য যে কেমিক্যাল গুলো আছে সেইগুলোও কিন্তু বিভিন্ন ধরনের দামে পাওয়া যায়, কিন্তু সবটাই কি সবাই নিবে? সবাই কি সবটা গ্রহণ করে? না নো ম্যাম। ম্যাম। আকিস বিড়ি সবাই খায় না, ঠিক আছে? আবার জি হচ্ছে ম্যাম। গোল্ড লিফ সবাই খাবে না, আবার ইয়াটাও কি যেন বলে এটাকে, ব্যানসনও সবাই গ্রহণ করবে না। সো যে যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে গ্রহণ করবে। ওকে, সো জি ম্যাম। প্রত্যেকটা জিনিসেরই আবার হচ্ছে মাত্রা আছে, যে যে মাত্রায় গ্রহণ করবে। জিয়া ভাই, একলা খাওয়া ঠিক না, পেট খারাপ হবে। জিয়া ভাই, একলা খেলে পেট খারাপ করবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্যানাবিসের ক্ষেত্রে। ক্যানাবিসটা হচ্ছে যতই তুমি ইউরিন পাস করো না কেন, এটা ডিরেক্ট তোমার হচ্ছে ব্রেইনের সাথে এমন ভাবে মিশে যায় যে এটা খুব সহজে পাস